আব্বাজান যা ভালো বোঝে তাই হইব। তুই এগুলা নিয়ে ভাবিস না। তোর বড় ভাইয়ের বিয়া, আনন্দ কর, ফুর্তি কর। হুদাই এগুলো কস কেন? মায়া এতিম তো কি হয়েছে? আগুনে ঘি ঢালার জন্যই মূলত এটা মহিবুল আর জামালের পরিকল্পনা, কিন্তু এতে ব্যাঘাত ঘটালো রুহুল। রুহুল বলল, কি বলতে চাও তোমরা? কাকুন ওই মহিলা শালার মেয়ে বলে অমঙ্গল কর? আব্বার সাথে যা হয়েছে তার জন্য আমি নিজেও কষ্ট পাই। শুধুমাত্র মহিলা শালার জন্য অঘটন ঘটেছিল বলে কি এমন করছো নাকি? কাকুনের বাবা মা নেই বলে কাকুন কীভাবে ছোট কেন করছো? আর মহি, তুই যে কাকুনকে ছোট করে কথা বলছিস, কেউ না জানলেও আমি কিন্তু ঠিকই জানি। তুই না থাক, সেসব বিষয়ে আমি মুখ খুলতে চাই না। বলেই বের হয়ে গেল রুহুল। মহিবুল এবার একটু নড়ে বসল। জামালও চুপ। রুহুল মেপে মেপে কথা বলে। খুব কম কথা বলবে, তবে কম কথা যেন শখানিকের সমান। দুলাল রুহুলের যাওয়াতে ক্ষেপে উঠল। কি শুরু করলা তোমরা? আর জামাল, তোমার পোয়া মহিরে মুখ বন্ধ রাখবার কইয়া দিও। আমি এই বিয়েতে কোনো অশান্তি চাই না, কইয়া দিলাম। জামাল দোষ ঢাকার জন্য বলল, আব্বাজান, এইটা ও তো ঠিক ওই হানকার জন্যই তো ভাইজানের। দুলাল সিরাজি জামালকে থামিয়ে দিয়ে বলল, বাস, আর একটা কথাও না। যাও, যারে যে কাম দেওয়া হয়েছে ওই কাম কেমনে করবা ওইটা ভাবো। বলেই দুলাল সিরাজি নিজ কক্ষে চলে গেল। মহিবুল এবার বাবার কাছে গিয়ে বলল, আর কতদিন গোলামি করুম আব্বা? আপনি এই বুড়ারে কিছু কর না কেন? খালি ফটর ফটর করস। জব্বই যা কোপ দিতে হয়, বুঝলি রে মাহি? মহিবুল অশ্রাব্য গালি দিয়ে বলল, বাহ, আপনার ঝোপর রহুল নিব, কোপর নিব কইয়া গেলাম। চল হেলাল, মাল খামু। ঘনিয়ে আসছে সেই শুভ মুহূর্ত। সিরাজি মঞ্জিলে বিয়ের জাঁকজমক সাজ দেওয়া চলছে। দেশের অভ্যন্তরে সকল আত্মীয়দের আমন্ত্রণ করা হয়েছে। শহর থেকে, গ্রাম থেকে নানা আত্মীয় স্বজনরা এসেছে। দুদিন পর বিয়ে। বিয়ের পরের দিন সকলে সিরাজপুরবাসীকে খাওয়ানো হবে। পূর্বপুরুষের যুগ থেকেই যেভাবে বিয়ে হয় সেই নিয়ম এই বিয়েতেই হবে। দুলাল সিরাজির মেয়ে আসমা আর তার স্বামী সন্তানদের নিয়ে এসেছে। আলিয়া, রোকেয়ারাও স্বামী সন্তানদের নিয়ে এসেছে। হেলালের মা আসমাকে বলল, আসমা, তোমার আসতে কোনো অসুবিধে হয় নাই তো? সেই সকালে আইছো, অথচ এই এখন তোমার লাগে কথা হইল। বোঝই তো, বাড়ির বড় ছেলের বিয়া, অনেক ব্যস্ত আছি। তোমার বড় ভাইরেও দেখতে হয়, তাই তোমারে যত্ন করতে পারুম কি না। আসমা বলল, আরে ভাবি, যত্ন তো মেহমানগো করা লাগে। এটা তো আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি। আপনাদের খেয়াল না রাখলেও চলবো। মালেকা এমন কথা শুনেও মুখে কিচ্ছু প্রকাশ করলো না, কিন্তু নিজের মায়ের অপমান সামিয়া সহ্য করতে পারলো না, তাই বলল, হ্যাঁ ফুপু আম্মা, ঠিকই কইছেন। আমারও বাপের বাড়ি, কিন্তু আফসোস, আমারও আপনার মতো কয়দিন পরেই চইলা যাইতে লাগবো। শুধু থেকে যাবে এই বাড়ির সদস্যরা, মানে মা চাচিরা। আসমা চেতে উঠল, বলল, বড়দের মুখে মুখে কত কও, এই শিক্ষা দিতেছে তোমার মা চাচিরা? আম্মা, আম্মা, একদিন হইল আসি নাই, তোমার নাতনি আমারও কথা শোনাতেছে। দাদিমা বলল, চুপ কর সবাই। আসমা, তুইও চুপ থাক। ভাবি গো লগে মিলামিশা বাদ দিয়া কথা বাড়াস খালি। আমি কিন্তু অশান্তি চাই না। আসমা বলল, হ্যাঁ, আমারই তো কইবা। একদিন আসি নাই, কেউ একটু খোঁজ নিয়েছেন আমার? তাও তো কিছু কয় নাই। আমার মাইয়াডার লাগে রহুলের বিয়া দিতে চাইলাম, তুমি কইলা তুমি নিজে বিয়া দিবা। কই গেল তোমার দেওয়া কথা? কও আম্মা। দাদিমা এবার ঠান্ডা স্বরে বলল, তোর আব্বারে জিগা, যেটা জানোস না তা কইস না। তোর মাইয়ারে যখন এই বাড়ির বউ কইরা আনতে চাইছি আনমু। হেলাল আর মহি এখনো আছে। আসমা আবারও বলল, কিন্তু আমার তো পারুলের জন্য রহুলকে জামাই করতে চাচ্ছিলাম, তুমি তো কথা দিছিলে। পরিস্থিতি এখন অনুকূলে নাই, সেই সব ভুইলা যা, বিয়ায় মজা কর। আর পারুলের বিয়া এই মঞ্জিলেই হইব। ঠিক আছে, আমি তোমার কথা মাইনা নিলাম। যদি পারুল এই বাড়ির বউ না হয়, আমি সব সম্পর্ক বিচ্ছিন্ন করুম সিরাজ মঞ্জিরের লগে। বলেই হনহন করে রানুকে নিয়ে শোভাকে খবর পাঠানোর জন্য বলল। আসমার মেয়ে পারুল বলল, নানিমা,
তুমি আমার কথায় কিছু মনে কইরো না, জানোই তো কেমন। রুহুল দাদা ভাই আমারে বোনই ভাই আসছে, আমিও তারে ভাই ভাবি। আম্মা শুধু শুধু কথা বাড়ায়। দাদিমা নাতনির গালে হাত রেখে বলল, তোর নানার দুলারি তো, তাই এমন করে। তোর মনটা ভালা। শুভা এতক্ষণ ব্যস্ত থাকায় আসমাকে দেখেনি। রানুর থেকে শুনে আসমার কাছে গেল, আসমাকে জড়িয়ে ধরলো শুভা। বলল, আসমা, কেমন আছো তুমি? আসমা বলল, বড় ভাবি ভালো আছি, আপনি কেমন আছেন? ইস, কেমন হইয়া গেছেন। বাড়িতে কি আর কেউ নাই বড় ভাইজানের কামের জন্য? আপনারা কি একা বিয়ে করছে নাকি? শুভা আসমাকে থামতে বলল। আসমা, এগুলো বলবে না তো। আমি যতটুকু পারি করি, বাকিরাও করে। তুমি বসো, আমি তোমাকে শরবত এনে দিই। আসমা বলল, তাহলে 2 গ্লাস আইনেন, আপনিও খাইবেন। এ বাড়িতে আসমা তার বাকি দুই ভাবিকে দেখতেই পারে না, তবে শুভাকে সে তার মায়ের মতো ভালোবাসে। তাই তো নিশ্চিন্তে পারুলকে রুহুলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যে নেই। এই আফসোস আজীবন থাকবে আসমার। বিয়ের জন্য শাড়ির বিক্রেতারা ডালা করে শাড়ি নিয়ে আসলো সিরাজি মঞ্জিলে। ভারতের বেনারস থেকে বেনারসি এছাড়াও নানা শাড়ি নিয়ে এসেছে। দেশি কাতান, সিল্ক, জামদানি, তাঁতের শাড়িও আছে। কাকনের জন্য গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সকল দিনের জন্য শাড়ি পছন্দ করা হবে। সাথে নিজেদের জন্য সবাই যার যার মতো শাড়ি পছন্দ করছে। সকলেই বসার ঘরে বসে শাড়ি দেখছিল। রুহুল যখন সে ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, শাড়ি দেখেই বুঝতে পারলো তার বউয়ের জন্য শাড়ি কেনা হচ্ছে। রুহুল দরজার কাছে গেল, দেখলো অনেক শাড়ি, তবে তার মধ্যে থেকে কোনো শাড়িটা পছন্দ করবে সেটা কঠিন। সবগুলোই সুন্দর। সবাই যখন ভেবে পেল না, রুহুল বলল, আলিয়ার হাতের শাড়িটি সুন্দর। রুহুলের কথা শুনে সবাই শাড়ির দিকে তাকালো, তারপর কণ্ঠের সূচনা খুঁজতে রুহুলের দিকে। সকলেই হেসে দিল, কেননা এর আগে সিরাজি মঞ্জিলের কোনো পুরুষ কোনোদিন নিজের হবু স্ত্রীর জন্য বিয়ের শাড়ি পছন্দ করে দেয়নি। রুহুল এগিয়ে গিয়ে আবার বলল, এই শাড়িটি সুন্দর। এই কথা বলেই রুহুল একটা শাড়ি হাতে নিল, তারপর বসার ঘর থেকে বেরিয়ে এলো। রুহুল বেরিয়ে আসার পর আরেক দফা হাসাহাসি হলো। সেই সাথে রুহুলের পছন্দ করা শাড়িটাই বিয়ের দিন কাকনের জন্য রাখা হলো। শুভা রান্নাঘরে কাজ করছিল, পিছন থেকে হালকা সুরমা রঙা শাড়ি জড়িয়ে দিল রুহুল। তারপর বলল, আম্মা, আপনার জন্য এই শাড়িটা। বিয়ের দিন এটা পরে আমার বউকে নামাবেন আপনি। শুভা শাড়ি সরিয়ে দিয়ে বলল, আরে ছাড় তো খোকা, কাজ করছি, জ্বালাস না আমাকে। আমি আপনাকে সারা জীবন জ্বালাবো আম্মা। শুভা এসে দিয়ে বলল, হয়েছে শর্ত, তোর আব্বাকে দুধ ভাত খাওয়াতে যেতে হবে। রুহুল বলল, আমিও যাবো, চলেন একসাথেই যাই। বিছানায় শুয়ে আছে বিলাল সিরাজি। বাবাকে দেখে রুহুল বলল, আব্বা, আব্বা, আমি 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 আপনার খোকা। কোনো ভাবান্তর নেই, বিলাল শুধু চেয়ে চেয়ে দেখছে। শুভা স্বামীর শিউরে বসে আছে। রাহুলের আব্বা, দেখেন আপনার খোকা আসছে, আপনি কথা বলেন ওর সাথে। আপনার ছেলের বিয়ে শুক্রবার, আপনি যাবেন না বরযাত্রী হয়ে? বলে কেঁদে দিল শুভা। রুহুল নিজের মাকে সান্ত্বনা দিল। আম্মা, কাঁদবেন না, আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে। আপনারা দুজনে যদি এমন করেন, কি নিয়ে থাকবো বলেন? তোর আব্বার কত শখ ছিল তোর বিয়ে নিয়ে, আর সবাই আনন্দ করবে, আর তোর আব্বা এই ঘরটায় শুয়ে থাকবে। আমার সহ্য হবে না রে খোকা। রুহুল মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, একদম কাঁদবেন না, বিয়ে ঝামেলা যাক, দরকার হলে আব্বাকে বিদেশ নিয়ে যাব। আমার আব্বাকে সুস্থ করেই ছাড়বো, অনেকে সুস্থ হতেই হবে। রাতে রুহুলকে দুলাল সিরাজি নিজ কক্ষে ডাকলেন। রুহুল গিয়ে দাদাজানের পাশে বসলেন। দুলাল সিরাজি বললেন, রাহুল, তুমি হইলা আমার সবচেয়ে আদরের নাতি। তোমার মুখে প্রথম দাদাজান ডাক শুনেছিলাম, কান্ধে চড়াইয়া ঘুরাইছি এই মঞ্জিলে। দেখো, যা হয় হয়েছে, এতে তোমার আমার কোনো হাত ছিল না। তাই তুমি কি আমার সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট হইতেছ? আমার মনে হইল তোমার কাছে জানা উচিত। মাইয়া এতিম বইলা আমার নারাজ করো না তুমি। রুহুল বললেন, না দাদাজান, আপনি তো আমার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছেন। আর সে এতিম হোক অথবা ভিখারি হোক, দুনিয়ার সকল মানুষই সমান। আমি নারাজ হইনি। দুলাল আবারও বলল, কাকন বড্ড ভালো মাইয়া,
তোমাকে দাম্পত্য জীবন সুখের হইব আশা করি। আমিও ভালো আশা করছি, আশা করি সব ভালোই হবে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো সিরাজি বংশের মান সম্মান সদস্যদের চেয়ে বড় আমার কাছে কোনো কিছুই নয়। সেদিনের সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি। দুলাল বলল, আমি জানি কেউ না বুঝলেও তুমি যে আমার বংশের জন্য আশীর্বাদ, সেইটা আমি বুঝি। তুমি সর্বদা সিরাজি বংশের ভালো চাও। বিয়েটা হোক, তারপর শীতের শুরুতে তোমার এই সব দায়িত্ব দিয়ে দিলে আমি বাঁচি। আমার শরীর ভালো না, গায়ে জোর পাই না, তোমার দায়িত্ব দিয়া নিশ্চিন্তে মরতে পারবো। রুহুল দাদার হাত ধরে বলল, মরার কথা মুখেও নেবেন না দাদা যান, আমি সব দায়িত্ব নেব। তবে আপনাকেও আমার সাথে থাকতে হবে। আমি বেঁচে থাকতে সিরাজি মঞ্জিলের কারো কিছু হোক তা আমি মেনে নেবো না। পরের দিনও সিরাজি মঞ্জিলে মেহমানের আগমন হচ্ছেই। বাড়ির কাজের লোকসহ প্রহরীদেরকেও হেনস্থা হতে হচ্ছে। বারবার সবাইকে গেট খুলে সালাম দিয়ে প্রবেশ করাতে হচ্ছে। এর সাথেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে বাড়ির লোকের সাথে কাজের মেয়েদের অবস্থা দফা রফা। সূর্য যখন ঠিক মাথা বরাবর, ঠিক তখনই সিরাজি মঞ্জিলে আগমন হলো এক ভদ্রলোকের। প্রহরীরা সালাম দিয়ে গেট খুলে দিল। ভদ্রলোকটি সিরাজি মঞ্জিলে প্রবেশ করলো। ঠিক তখনই বাগান থেকে বের হচ্ছিল সামিয়া। রুহুলের বিয়ে উপলক্ষে হলুদের সাথে গোলাপের পাপড়ি বেটে মুখে লাগাবে। রূপচর্চা শুরু করে দিয়েছে সে। হঠাৎ কেউ বলল, এই মেয়ে শুনছো? পিছন ফিরল সামিয়া, দেখলো একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সামিয়া লোকটিকে পা অবধি মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। শহুরে পোশাকে আসা এই লোককে সে আগে দেখেনি। তার চেনা জানা আত্মীয়ের মধ্যেও সে পড়ে না। তাই সে বলল, জি, কি চাই? কার আত্মীয় আপনি? হ্যাঁ, সিরাজি মঞ্জিলে কি করছেন? আপনারে তো আগে দেখি নাই। ভুরু নাচিয়ে নাচিয়ে চোখ মুখ খিঁচে প্রশ্ন করলো সামিয়া। বয়সে ছোট মেয়ের থেকে এমন কথা শুনে অবাক হলো বকুল। সেই সাথে একসাথে এত প্রশ্ন। সে তো তার বন্ধুর বিয়েতে এসেছিল। বলল, জি, আমি বকুল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আর রুহুল একসাথে লেখাপড়া করেছি। ও আমাকে চিঠি দিয়েছিল, দাওয়াত দিয়েছে, তাই এসেছি। তুমি আমাকে চিনবে না। সামিয়া বলল, ও, আপনি দাদা ভাইয়ের বন্ধু? আগে কইবেন না, আসেন আমার সাথে। হুদায় আপনারে বিনা দাওয়াতের মেহমান মনে করেছিলাম আমি। বিনা দাওয়াতের মেহমান মানে? আমি যথেষ্ট ভালো ঘরের ছেলে, বিনা দাওয়াতে আসতাম না। সামিয়া লাগাম ছাড়া ভাব নিয়ে বলল, সে ভালো কথা, আমি শুনতে চাই না। সামিয়া বকুলকে নিয়ে মঞ্জিলের ভিতর প্রবেশ করলো। তারপর রুহুলকে ডাক দিল। ওপর থেকে রুহুল নেমে এলো। প্রাণপ্রিয় বন্ধুকে বুকে জড়িয়ে নিল। তারপর বলল, এসেছিস শালা? বকুল জড়িয়ে ধরেই বলল, বন্ধু, কি অবস্থা তোর? রুহুল উত্তর দিল, এই তো আছি। তোর কি অবস্থা? কতদিন পর দেখা হলো। চল আমার সাথে বিশ্রাম নিবি। আর সামিয়া, তুই বকুলের জন্য শরবত দিয়ে যা আমার কক্ষে। সামিয়া বিরক্তিতে চ উচ্চারণ করলো, তবুও বলল। জি দাদা ভাই। বকুল বলল, এই মেয়ে শোনো, আধা চামচ চিনি দিবে, আর হালকা লবণ। ঠিক আছে। সামিয়া এবার বেশ বিরক্ত হলো। তার মনে হলো সে কোনো এক কামের বেটি, তবুও দাদা ভাইয়ের খাতিরে মেনে নিল। অন্যদিকে সিরাজি মহিলাশালায়ও বেশ ভালোভাবেই সব কিছু সাজানো হচ্ছে। মহিলাশালায় যে এভাবে কারো অনুষ্ঠান হবে কেউ ভাবেও নি। সব মেয়েরা খুব খুশি। ফাতিমাও ব্যস্ত সময় কাটায়। 15 বছর বয়সী কিশোরী কাকনের 28 বছর বয়সী পুরুষের সঙ্গে বিয়ে। কাকন এখন নিজ কক্ষ থেকে বের হওয়া প্রায় বন্ধ করেই দিয়েছে। সবাই তাকে রুহুলের কথা শুনিয়ে বেড়ায়। কাকনের খুব লজ্জা করে। সেদিনের রুহুলের বলা কথা মনে হলেই কাকনের মুখ রক্তিম রং ধারণ করে। তারপর আরেকদিন বাসর রাতের কথা শুনে কাকনের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। তারপর থেকে তো মনে আরও ভয় সৃষ্টি হয়েছে। সত্যি যদি তার সাথেও এমন হয়, সে তো মেনে নেবে না। না না, সে যদি পারতো এই বিয়ে নামক বন্ধনে জড়ানোর আগেই পালাতো। কিন্তু সে যে নিরুপায়, কোথায় যাবে সে? এক মন তো বলে মেনে নে, আবার আরেক মন বলে পালিয়ে যা এই ভয়াবহ প্রণয়ে শিকলবন্দি হওয়া থেকে। তার মনে কেন যেন বারবার রুহুলের প্রতিচ্ছবি ভেসে উঠছে। রুহুলের কথা মতো শরবত বানাতে গিয়ে বিরক্তি লাগছে সামিয়ার। সে বরাবরই কাজ চুরিতে পটু। মায়ের নানা বকা শুনেও সংসারের কোনো কাজে হাত দেয় না, অথচ কোথাকার লোকের জন্য শরবত বানাতে হচ্ছে তার। শরবত নিয়ে ওপরে গেল সামিয়া। রুহুলের কক্ষে যাওয়ার পর রুহুল জানালো বকুল বাম পাশের অতিথি কক্ষে আছে। অগত্যা সামিয়া শরবত নিয়ে সেখানেই গেল। কক্ষে উঁকি দিয়ে দেখলো শুধু লুঙ্গি পরে খালি গায়ে রয়েছে বকুল।
পরপুরুষকে এমন অবস্থায় দেখে খানিকটা লজ্জা পেল সামিয়া। তবুও বিনা বাক্যে শরবত নিয়ে বকুলের সম্মুখে গেল। শরবত নেওয়ার সময় বকুল সামিয়াকে কাছ থেকে দেখল। মেয়েটা যে সুন্দরী বকুল তা মানল। ধন্যবাদ দিয়ে মুচকি হেসে শরবত নিল। কিন্তু হাসি মুখ হঠাৎ এমন হলো কেন? সে বিষ পান করেছে। গড়গড় করে সব ফেলে দিল। বকুল বলল,